আসসালামু আলাইকুম। আমি তানজিনা আক্তার কানাডার টরন্টো থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে আমার $40,000 ফুল স্কলারশিপ পাওয়ার গল্পটা শেয়ার করব। এই ভিডিওতে আপনারা নিজেরা কিভাবে প্রফেসরদেরকে খুঁজে বের করবেন এবং তাদেরকে ইমেল করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমি নিজে কিভাবে প্রফেসরদেরকে ইমেল করেছিলাম এবং তিনি কি রিপ্লাই দিয়েছিলেন এবং আমার ইন্টারভিউর প্রসেসটা কেমন ছিল সেই অভিজ্ঞতাটাও আমি শেয়ার করব। আর ভিডিও শেষের দিকে আপনারা নিজেদেরকে কিভাবে স্কলারশিপের জন্য প্রস্তুত করবেন সেই টিপসগুলো থাকছে। এখন আপনারা দেখবেন কিভাবে প্রফেসরদেরকে খুঁজে বের করতে হয়। প্রথমে আপনারা যে ফিল্ডে পড়াশোনা করতে চান সেই ফিল্ডের নাম সহ কানাডিয়ান ইউনিভার্সিটি লিস্ট লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে আপনারা সবগুলো ইউনিভার্সিটির লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেটার ফ্যাকাল্টি পিপলদেরকে আপনি গুগলে সার্চ করবেন। এখানে আমি এক্সাম্পল হিসেবে সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছি। এরপর আমি সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি ফ্যাকাল্টি পিপল লিখে গুগলে সার্চ করেছি। সার্চ করার পরে দেখেন এখানে সবগুলো ফ্যাকাল্টিদের লিস্ট দেখাচ্ছে। আপনি যদি তাদের নামের উপর ক্লিক করেন তাদের ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাবেন। কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে যে ফ্যাকাল্টিগুলো আছে সেগুলো সেপারেটলি দেখতে। সেজন্য আমি তাদের ওয়েবসাইটে যাব। গিয়ে আমি প্রোগ্রামসের আন্ডারে ফ্যাকাল্টিজ প্লাস ডিপার্টমেন্টস এই অপশনে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমি নিচে সবগুলো ফ্যাকাল্টিজের লিস্ট দেখতে পাচ্ছি। যেমন ধরেন ফ্যাকাল্টি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, এইটার আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। আবার ধরেন ফ্যাকাল্টি অফ সায়েন্স, এটার আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো শো করতেছে। তো আপনি যে কোনো একটা ডিপার্টমেন্টে যদি যান, গেলে আপনি দেখবেন যে পিপল নামে একটা অপশন থাকে। সেখানে যদি আপনি ক্লিক করেন ফ্যাকাল্টিতে, আপনি সেই ডিপার্টমেন্টের আন্ডারে যে ফ্যাকাল্টি গুলো আছে তাদের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। একটা প্রফেসরের নামে ক্লিক করে দেখতেছি তার রিসার্চ ইন্টারেস্ট কি। যেমন ধরেন ডেভিড, তার রিসার্চ ইন্টারেস্ট আছে অনেকগুলো। যেমন ধরেন ফেজ ডিসঅর্ডার, অনেক লম্বা নাম, এরকম অনেকগুলো রিসার্চ ইন্টারেস্ট আছে। যাদের রিসার্চ ইন্টারেস্ট এই প্রফেসরের সাথে মিলে তারা হচ্ছে এই প্রফেসরকে যেই ইমেল দেয়া আছে এই ওয়েবসাইটে সেই ইমেলে হচ্ছে যোগাযোগ করতে পারবেন। সিমিলারলি আপনি যদি হচ্ছে কার্লটন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি পিপলদেরকে দেখতে চান, ইউনিভার্সিটির নাম আর ফ্যাকাল্টি পিপল লিখে সার্চ করলে সেই ডিপার্টমেন্ট এন্ড ফ্যাকাল্টিজ অপশনটাতে আপনি যেতে পারবেন। সেখানে আপনি যদি সার্চ করেন কম্পিউটার সায়েন্স তাহলে হচ্ছে আপনি ডিপার্টমেন্টটা পেয়ে যাবেন সহজেই। ক্লিক করার পর আপনি দেখেন সাইডে দেখা যাচ্ছে আওয়ার পিপল অপশন। আমি যদি ফ্যাকাল্টিতে ক্লিক করি, সেম আমি এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যে ফ্যাকাল্টি মেম্বার আছে সবাইকে আমি এখানে দেখতে পাচ্ছি। তাদের প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাদের সবগুলো ডিটেলস এখানে পাওয়া যাবে। যেমন তার ফোন নাম্বার, তার ইমেল, তার অফিস নাম্বার, তার ওয়েবসাইট, তার রিসার্চ ইন্টারেস্ট সবকিছুই এখানে শো করতেছে। এভাবে হচ্ছে সিম্পলি আপনারা হচ্ছে যে কোনো প্রফেসরের ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন। তার রিসার্চ ইন্টারেস্টের সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট মিলে কিনা সেটা চেক করবেন। চেক করে তারপর হচ্ছে ওই প্রফেসরকে আপনারা ইমেল করবেন। যেই ইমেলটা হচ্ছে ওদের ওয়েবসাইটে আছে সেই ইমেলটাতেই হচ্ছে আপনারা ইমেল করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেসরদেরকে ইমেল করতে হয় এবং আমি কিভাবে প্রফেসরকে ইমেল করেছিলাম এবং আমার ইন্টারভিউ প্রসেসটা কেমন ছিল সেই অভিজ্ঞতাটা। আপনারা যে ইমেল থেকে প্রফেসরকে ইমেলটা সেন্ড করবেন সেটা যেন অবশ্যই স্টুডেন্ট ইমেল হয় সেটা খেয়াল রাখবেন, কেননা প্রফেসররা স্টুডেন্ট ইমেলটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। নেক্সট আসি আপনারা কি সাবজেক্ট দেবেন ইমেলে। ইমেল লেখার শুরুতেই আপনাকে ভালো একটা সাবজেক্ট লাইন দিতে হবে, কেননা প্রফেসররা শুরুতে আপনার ইমেল কন্টেন্টটা দেখে না, দেখে হচ্ছে আপনার ইমেলের সাবজেক্টটা যদি প্রপার হয় তাহলেই প্রফেসর আপনার ইমেলটা ওপেন করবে। যেমন আমি এখানে দিয়েছি ইনকোয়ারি ফ্রম এ প্রসপেক্টিভ গ্র্যাড স্টুডেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হলো গ্রিটিংস। ইমেলে কখনো হাই, হেই, মিস্টার, মিসেস লিখে সম্বোধন করবেন না। সবসময় লাস্ট নেম বা ফুল নেম লিখবেন। যেমন আমি লিখেছি রেসপেক্টেড এবং প্রফেসরের লাস্ট নেম। আপনারা হচ্ছে প্রফেসরদের নাম যখন দিবেন নামের শুরুতে ওনাদের পদবি ইউজ করতে পারেন। যেমন ধরেন একজন প্রফেসরের নাম হচ্ছে আমির আলী সালেহি আল আবারি,
তো আবারই হচ্ছে তার লাস্ট নেম। তো আমি যদি ওনাকে সম্বোধন করতে যাই তাহলে তাকে আমি এইভাবে করব, রেসপেক্টেড ডক্টর আবারি। সবসময় মনে রাখবেন প্রফেসরের হাতে বেশি সময় থাকে না, তাই তারা আপনাদের লম্বা ইমেলটা পড়বে না। তাই একটা শর্ট ও ক্যাচি ইমেল বডি লিখবেন যেন ওনারা পড়ে আপনার প্রোফাইলে ইন্টারেস্টেড হয় এবং আপনার ইমেলের রিপ্লাই দেয়। ইমেল লেখার সময় আপনারা ইমেলের মধ্যে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা, রিসার্চ পেপার, প্রজেক্ট, ইন্টার্নশিপ, টিমওয়ার্ক, লিডারশিপ, যেটা প্রফেসরের ইন্টারেস্ট রিলেটেড সেটা উল্লেখ করবেন। পাশাপাশি আপনার আইএলটিএস স্কোর থাকলে সেটাও দিবেন। এটা 3 থেকে 4 প্যারার মধ্যে ইমেলের বডিটা শেষ করে দিবেন। আপনারা পারপাস অফ দিস ইমেলটা ভালোভাবে লিখবেন, যেমন আপনি তার রিসার্চ টিমে যুক্ত হয়ে কি কি কাজ করতে চান, আপনাকে ওনার টিমে নিলে উনি কি কি বেনিফিট পেতে পারে এবং ওনার কি লাভ হবে আপনাকে রাখলে, সেটা আপনি ক্লিয়ার করে বলবেন। এরপর ইমেলের কনক্লুশনে আপনি একটা টোটাল সামারি উল্লেখ করবেন। সেখানে আপনার একাডেমিক রেজাল্ট, আইএলটিএস স্কোর, জব এক্সপিরিয়েন্স, যদি আপনি কোনো ফ্রিল্যান্সিংও করে থাকেন সেটারও প্রোফাইল লিংক এবং পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট লিংক, আপনার যদি কোনো প্রজেক্ট লিংক বা রিসার্চ পেপার থাকে তার লিংক সহ আপনি দিয়ে দিবেন। সবার শেষে আপনি একটা রেজিউমে অ্যাটাচ করে দিবেন। আমি আমার ফাইবার প্রোফাইল লিংক, পার্সোনাল পোর্টফোলিও লিংক, জব এক্সপিরিয়েন্স দিয়েছিলাম। ওনারা যদি আপনার প্রোফাইল দেখে আপনাকে প্রপার ক্যান্ডিডেট মনে করে এবং তাদের রিসার্চ টিমে সত্যি স্টুডেন্ট দরকার হয় তাহলেই তারা আপনাকে রিপ্লাই দিবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আপনারা যদি 50 থেকে 60 জন প্রফেসরকে ইমেল করেন তাহলে সর্বোচ্চ 5 থেকে 10 জন প্রফেসর রিপ্লাই দিবে। আর তার মধ্যে অনেকেই বলবে আমার আপাতত লোক দরকার নেই, আবার অনেকে হয়তো ছুটিতে থাকবে, অথবা অনেকে বলবে আমি অবসরে যাব তাই নিউ স্টুডেন্ট নিচ্ছি না। তবে অনেকেই আবার আপনাকে ইন্টারভিউতে ডাকবে, তাই হতাশ হওয়া যাবে না, আপনাদেরকে কন্টিনিউয়াসলি প্রফেসরদেরকে ইমেল দিয়ে যেতে হবে। আমি মেল দেওয়ার পরের দিনই প্রফেসরের কাছ থেকে এই রিপ্লাইটা পেয়েছিলাম। শুরুতে আমার ইন্টারেস্টের জন্য উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন, পাশাপাশি আমাকে ইন্টারভিউর জন্য ইনভাইট করেছিল। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ধাপে 4টা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। প্রথমে আমাকে ওনার আগে পাবলিশ করা 2টা রিসার্চ পেপারের লিংক দিয়েছিল, দিয়ে বলেছিল এই পেপারগুলো নিয়ে একটা সামারি লিখতে এবং আমার থটস গুলো কি সেটা উল্লেখ করতে। পেপারের সামারি লিখতে দিয়ে আসলে উনি আমার রাইটিং স্কিল ও অ্যানালিটিক্যাল স্কিলটা কেমন তা বোঝার চেষ্টা করেছে। পাশাপাশি উনি আমাকে বলেছে প্রতি বছর আমি প্রায় $20,000 স্কলারশিপ পাবো, কিন্তু আমি আসলে আরো বেশি পেয়েছিলাম। কিভাবে বেশি পেয়েছিলাম? আমার সিজিপিএ ভালো কারণে আমি ডিন স্কলারশিপ পেয়েছিলাম বছরে $2,000 করে এক্সট্রা। প্লাস আমার হচ্ছে যেই প্রফেসর উনি আমাকে আরো এক্সট্রা $2,000 বেশি দিয়েছিল স্কলারশিপ। তো প্রতি বছরে আমি 24,000 করে, 2 বছরে আমি 48,000 স্কলারশিপ পেয়েছিলাম। আর আমি সামারি লিখে যখন জমা দিয়েছি তখন আমার রাইটিং স্কিলটা দেখে উনি পছন্দ করেছিল। পাশাপাশি এই সামারিটা আসলেই আমার লেখা কিনা বা কাউকে দিয়ে লিখিয়েছি কিনা সেটা যাচাইয়ের জন্য আরেকটা ইন্টারভিউ নিয়েছিল। সেখানে এই পেপার থেকে ডিপলি অনেক প্রশ্ন করেছিল, যেমন তুমি এই জিনিসটা সম্পর্কে কি মনে করো, এই পয়েন্টের বদলে আরো কি কি পয়েন্ট দেয়া যেত, ওই পয়েন্ট কেন তোমার মাথায় আসলো না, এসব আমাকে কোশ্চেন করেছিল। এই পুরো ইন্টারভিউ প্রসেসে আমি একটু ভয় পেয়েছিলাম এবং নার্ভাসও ছিলাম, কিন্তু আমি সেটা প্রফেসরকে বুঝতে দেইনি। সবকিছু আমি কনফিডেন্সের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমার উত্তরগুলোতে উনি অনেক ইমপ্রেসড হয়েছিল এবং তারপরেই তিনি আমাকে ওনার রিসার্চ টিমে যুক্ত করেছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ল্যাব ক্লাসে নেওয়ার জন্য নিয়োগ দিয়েছিল, যার ফলে আমি সর্বমোট $48,000 স্কলারশিপ পেয়েছিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা কোন সময় প্রফেসরকে ইমেলটা করবেন। প্রত্যেক সেমিস্টার শুরু হওয়ার অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস আগে আপনারা প্রফেসরকে ইমেল দেওয়া শুরু করবেন, কেননা প্রফেসররা ইমেলের রিপ্লাই দিতে অনেক সময় নেয়। তাছাড়া প্রত্যেকটা ইন্টারভিউ প্রসেসেরও একটা সময়ের ব্যাপার আছে, সেজন্য আপনারা অনেক আগে থেকেই ইমেল দেওয়া শুরুটা করবেন। এখন আমি আলোচনা করব আপনারা কিভাবে নিজেদেরকে স্কলারশিপের জন্য প্রস্তুত করবেন। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট।
আপনারা যারা পড়াশোনা করছেন এখনো, তারা অবশ্যই নিজেদের সিজিপিএটা বাড়ানোর চেষ্টা করবেন। কারণ আপনার সিজিপিএ যত ভালো, আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা তত বেশি থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা সিজিপিএ রিকোয়ারমেন্ট থাকে। আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, সেই প্রোগ্রামে চেক করে নিবেন যে তারা কত সিজিপিএ চাচ্ছে। আপনি যদি সেই সিজিপিএর অ্যাবভ অর ইকুয়াল হন, তাহলে হচ্ছে আপনি সেই প্রোগ্রামটাতে এপ্লাই করতে পারবেন। সেজন্য যারা এখনো পড়াশোনা করছেন, তারা অবশ্যই নিজেদের সিজিপিএটা ভালো রাখার চেষ্টা করবেন। আমি সাজেস্ট করব এটলিস্ট সিজিপিএ 3.5 এর উপরে রাখার। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে আইএলটিএস স্কোর। এটা আপনার প্রফেসরকে আপনার ভাষাগত যোগ্যতাটা জানতে সাহায্য করবে। বেশিরভাগ ইউনিভার্সিটি আপনার 6.5 আইএলটিএস স্কোর চায়, বাট আমার মতে স্কলারশিপের জন্য আইএলটিএস স্কোরটা 7 বা তার উপরে হলে অনেক ভালো। যারা এখনো আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা এখনই প্রফেসরকে ইমেল দেওয়া শুরু করতে পারেন। কিন্তু ইমেলে হচ্ছে আপনারা ইনক্লুড করে দিতে পারেন যে আমি নেক্সট মান্থে আইএলটিএস পরীক্ষা দিব এবং একটা ভালো স্কোর আশা করতেছি। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রিসার্চ পেপার বা প্রজেক্ট। আপনারা যারা এখনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, তারা অবশ্যই একটা রিসার্চ পেপার রাখার চেষ্টা করবেন। কারণ রিসার্চ পেপার যদি থাকে আপনার, তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যায়। প্রফেসররা যাদের রিসার্চ পেপার আছে, তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তবে যাদের হচ্ছে প্রজেক্ট আছে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি নিজেও ইউনিভার্সিটিতে প্রজেক্ট করেছিলাম শুরুতে। সেই প্রজেক্ট দিয়েই আমি স্কলারশিপের জন্য এপ্লাই করেছিলাম। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যারা প্রজেক্ট দিয়ে এপ্লাই করতেছেন, তাদের প্রোফাইলটা অনেক ভালো হতে হবে। তা না হলে স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক কমে যায়। আজ এ পর্যন্তই। আপনাদের যদি স্টুডেন্ট ভিসা বা স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে এই গ্রুপে পোস্ট করুন। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। গ্রুপের লিংকসটা কমেন্টসে দেয়া আছে। আর নতুন নতুন ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।